ফিরে এলাম বিরতির পর। আমি একবার রেজাল্ট দেখে নেব, এই মুহূর্তের ফলাফল, এই মুহূর্তের ট্রেন্ড, এই মুহূর্তের অবস্থান। মধ্যপ্রদেশ 230টার মধ্যে 104টে বিজেপি এগিয়ে, 115টায় কংগ্রেসে গিয়ে, 11টায় আদার্স অর্থাৎ বহুজন সমাজ পার্টি সহ অন্যান্যরা। 116 হচ্ছে ম্যাজিক ফিগার। রাজস্থান 77টায় বিজেপি এগিয়ে, 98টায় কংগ্রেসে গিয়ে, 24টায় অন্যান্যরা এগিয়ে। মোটামুটি এখানে পরিষ্কার কংগ্রেসের পক্ষে যাচ্ছে। ছত্তিশগড় 18টায় বিজেপি এগিয়ে, 66টায় কংগ্রেসে গিয়ে, 46 হচ্ছে ম্যাজিক ফিগার। সেখানে 20টা সিটে এগিয়ে কংগ্রেস, 5টায় অজিত যোগী আর মায়াবতী জোট এগিয়ে রয়েছে। মিজোরামে সরকার করতে চলেছে মিজো ন্যাশনাল ফ্রন্ট অর্থাৎ লালথান হাওলা। কংগ্রেসের এখানে ব্যাপক ভরাডুবি। সরকার ছিল কংগ্রেসের, কংগ্রেস মাত্র 6টি সিটে এগিয়ে রয়েছে। ব্যাপক ভরাডুবি কংগ্রেসের মিজোরামে। তেলেঙ্গানায় কিন্তু সুনামি টিআরএসে। দ্বিতীয়বার সরকার গড়ার পক্ষে নিশ্চিতভাবেই তেলেঙ্গানার টিআরএস। তার কারণ যা ভাবা গিয়েছিল তা হচ্ছে না। কংগ্রেস এবং চন্দ্রবাবু নাইডুর জোট, টিডিপির জোট ভয়ানকভাবে বিপর্যস্ত হয়েছে তেলেঙ্গানায় টিআরএস এর কাছে, চন্দ্রশেখর রাওয়ের টিআরএস এর কাছে। কেননা তিনি তার হাত ধরেই তেলেঙ্গানায় নতুন রাজ্য হয়েছে, তাই তৃতীয়বারের জন্য তেলেঙ্গানাবাসী চন্দ্রশেখর রাওকেই নির্বাচিত করেছে এবং ব্যাপক ভোটে নির্বাচিত করেছে। এবং চন্দ্রশেখর রাও ফের মসনদে বসতে চলেছেন হায়দ্রাবাদে। আমি আসবো শিবাজিদের কাছে, যেটা কথা হচ্ছিল আলোচনায় যাওয়ার আগে, এই এতে যাওয়ার আগে, ব্রেকে যাওয়ার আগে, যে একটা অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছে। আমার রিপোর্টারও বলছিল যে কৃষকরা হচ্ছে মেন, এই যে ফসলের দাম পাওয়া, আনাজের দাম পাওয়া, হ্যাঁ, এইটা একটা বড় বিষয়। তার সঙ্গে কোথাও মধ্যবিত্তের ক্ষোভটাও মনে হয় যোগ হয়েছে। অবশ্যই, কারণ কৃষকদের এত ক্ষোভ বিশ্ব, সেই কৃষকদের মধ্যে এখন কিন্তু একটা সচ্ছল অংশের কৃষকরা রয়েছেন, যে সচ্ছল অংশের কৃষকরা তাদের প্রোডাক্টিভিটি, তাদের ট্রাক্টর দিয়ে চাষ করছেন, তাদের বিজলি এবং পানির সমস্যা অনেকখানি মিটেছে। সেটা শিবরাজ সিং চৌহানের গভর্নমেন্ট অনেকটা করেছেন। কিন্তু মুশকিল হচ্ছে সেটা করলেই যথেষ্ট নয়, সেই যে তৈরি হওয়া ফসল এটা বিক্রি করা এবং অর্থাৎ তার বাণিজ্য, সেই বাণিজ্য চলার ক্ষেত্রে 2016 সালে নভেম্বরের শেষের দিকে যে নোটবন্দি এটা হয়েছিল, তার একটা কিন্তু ডাইরেক্ট একটা মানে ফলাফল, কুফল আর কি কৃষির ক্ষেত্রে সেটা পড়েছিল এবং সেইটার কিন্তু তার থেকে বেরোতে পারেনি, যেটার ফলে কিছুতেই নোটটা নেই এবং ক্যাশটা নেই, সাপ্লাই অফ ক্যাশ। এটা আমরা দেখতে পাচ্ছি সাধারণ শহরের মধ্যে আজকাল দেখতে পাচ্ছি এটিএমে একটা টাকার পরে আর টাকা পাওয়া যাচ্ছে না। এই যে একটা ব্যাপার, কোথাও একটা মানে শর্টেজ অফ ক্যাশ, এটা কিন্তু একটা অর্থনীতিতে একটা বড় জায়গা আসবে। আরবান রুরাল সবাই কিন্তু হিট হবে এবং এখানে তার সঙ্গে যদি আমরা দেখি এটা সচ্ছল যাদের একটু বড় ফার্মার, তাদের যদি এই অবস্থা, তাহলে যারা ভূমিহীন, যারা প্রান্তিক, তাদের কি অবস্থা? এই জায়গাটা হলে তার ফলে ক্ষোভটা সাংঘাতিক হয়েছে। মধ্যপ্রদেশ বিইং অ্যাবসলিউটলি, মানে মেজরিটি মধ্যপ্রদেশ হচ্ছে কিন্তু রুরাল ইকোনমি এবং এগ্রিকালচারাল ইকোনমি। ন্যাচারালি এখানকার একরকম, রাজস্থানের মধ্যে কিন্তু অনেক জায়গায় অনেক রকম চাওয়া পাওয়ার ব্যাপার আছে, যাদের সংরক্ষণের জায়গা অনেক বেশি। ছত্তিশগড়ের যে কথাটা অনেকেই বলছেন না, সেটা হচ্ছে 18টা অন্তত সিটস, যেই সিটটা আমরা পরে জানতে পারবো কোন কোন সিটের জায়গা। প্রথম দিনে যে ভোটটা হয়েছিল বস্তার অঞ্চলে, হ্যাঁ, সেই জায়গার ভোটটা কোন দিকে গেছে সেটা খুব গুরুত্বপূর্ণ হবে, নির্ণায়ক হতে পারে। আমি মোহিতদার কাছে আসবো। মোহিতদা শুনতে পাচ্ছেন? 2014 পার্লামেন্ট নির্বাচনের পর উত্তরপ্রদেশ নির্বাচনে আপনারা মানে একদম শুইয়ে দিলেন বাকিদেরকে উত্তরপ্রদেশে। তারপরে একমাত্র ত্রিপুরা বাদ দিয়ে, আমি ত্রিপুরাটা ছোট স্টেট আলাদা করে বলছি না, কোনো রাজ্যেই আপনারা ভালো ফল করতে পারেননি এবং সমস্ত উপনির্বাচনগুলো যেগুলো হয়েছে উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, সব জায়গাতেই বিজেপি হারছিল। এই যে 5টা স্টেট আর 6 মাসের মধ্যে লোকসভা নির্বাচন, বিজেপি এই হার থেকে, মধ্যপ্রদেশেও আমার মনে হচ্ছে যে অবস্থা, মধ্যপ্রদেশেও বিজেপি সরকার গড়া খুব কঠিন হয়ে যাচ্ছে, যা ফলাফল আসতে শুরু করছে। এই হার থেকে বিজেপি কি শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে পারবে লোকসভা নির্বাচনের মুখে? সময় কিন্তু খুব কম। দেখুন,
যে উপনির্বাচনগুলো বলছেন তাতে বিজেপি কিছু হেরেছে, কিছু জিতেছে, কিন্তু এখনও সব মিলিয়ে প্রায় 18-19টা রাজ্যে বিজেপি ক্ষমতায় ছিল। এখন সেটা পরিবর্তন হয়ে যাবে। যে 3টি রাজ্যের কথা বলা হচ্ছে, এতে তেলেঙ্গানার আমি বলছি ছত্তিশগড়ের যে ফলাফল সেটা সত্যি খুবই হতাশাজনক, এবং এটা তো খুব ভালো করেই দেখতে হবে যে কেন এত সিট কমে গেল। মধ্যপ্রদেশের ক্ষেত্রে এটা মানতেই হবে, 15 বছর ধরে একটা সরকার রয়েছে, তার সামনে একটা সাধারণভাবে সরকার বিরোধিতার বিষয়টি থাকে, এটাকে মাথায় রাখতে হবে। এবং রাজস্থানের ক্ষেত্রে তো আমি আগেই বলেছি যে প্রতি 5 বছর পর পর সেখানে সরকার পরিবর্তন হয়। কিন্তু ছত্তিশগড়ের বিষয়টা নিশ্চয়ই চিন্তার ব্যাপার। মধ্যপ্রদেশের ক্ষেত্রে হয়তো একটা জোটের প্রশ্ন আসতে পারে, সেখানে কি হবে সেটা এখনই মন্তব্য করাটা ঝাড়খণ্ডেও কিন্তু আপনারা অনেক কিন্তু আপনি যেটা বলছেন লোকসভা নির্বাচনের সঙ্গে যুক্ত করে, লোকসভা নির্বাচনের বিষয়টি আমি আগেও বলেছি, আমার মনে হয় না যে, কারণ সেখানে তো ভারতবর্ষের অনেক বেশি রাজ্য অংশগ্রহণ করবে, সেখানে রাজ্যের বিশেষ বিষয়গুলো রাজ্য নির্বাচনে যেরকম গুরুত্ব পায়, সেখানে লোকসভা নির্বাচনে বিষয়গুলো অনেকটা অন্যরকম হয়ে যাবে। এটা কিন্তু দেখা গেছে যে একই সময়ে যখন একদম এক সময়ে সঙ্গে নির্বাচন হতো, যখন একই সঙ্গে মানুষ বিধানসভায় এবং লোকসভায় ভোট দিত, সে সময়ও কিন্তু লোকসভা এবং বিধানসভার নির্বাচনের ফলাফল আলাদা হয়েছে। ফলে এরকমভাবে এখনই আমরা ভাবতে রাজি নেই। তবে এটা অবশ্যই সত্যি কথা যে এ নিয়ে কোনো কিছু বলার নেই, যে এই যে 3টি রাজ্যের এই ফলাফলের পক্ষে নিশ্চয়ই আমরা একটা ভারতবর্ষের সবচেয়ে বড় রাজনৈতিক দল, গণতান্ত্রিক ব্যবস্থায় আমাদের নিশ্চয়ই ভাবতে হবে। নিশ্চয়ই অনেক অনেক জায়গায় আমাদের দুর্বলতা রয়েছে, মানুষের কথা বোঝা যায়নি। যেমন কৃষকদের বিষয়টা আসছে, কিন্তু এই সময়ে কৃষকদের জন্য বেশ কয়েকটি বড় বড় প্রকল্প ঘোষণা করা হয়েছে, সাধারণ মানুষের জন্য জনধন যোজনা ইত্যাদি ইত্যাদি হয়েছে। সেগুলোতেও নিশ্চয়ই কোথাও খামতি থেকে থাকতেই পারে, সেগুলো আমাদের নিশ্চয়ই দেখতে হবে। এ কথা আমার কখনোই এই মানে এটা তো ঘটনা, এই নির্বাচনগুলোই একটা রাজনৈতিক দলকে দেখায় যে তার মানুষের সঙ্গে যোগাযোগের জায়গাটা ক্ষুণ্ণ হচ্ছে কিনা, সেটা আমরা নিশ্চয়ই দেখব। তবে লোকসভা নির্বাচনের ব্যাপারে আমরা আশাবাদী যে এইগুলি লোকসভা নির্বাচনের ক্ষেত্রে অতটা নিশ্চয়ই তার কিছু প্রভাব থাকবে, কিন্তু মূল প্রভাব থাকবে না। মহিতা একটা প্রশ্ন করার লোভ সামলাতে পারছি না। 1984 সালে শেষবার কোন দল এককভাবে ক্ষমতায় এসেছিল, বিজেপি ক্ষমতায় আসার আগে। 84 থেকে 89 রাজীব গান্ধীর সরকার একমাত্র এককভাবে ক্ষমতায় ছিল। পরবর্তীকালে নরসিংহ সরকার এসেছিল, কিন্তু অন্যের ভোট কিনে বা নিয়ে। এইবার 2014 কিন্তু সমস্ত হিসেব উল্টে দিয়ে মোদী সরকার এসেছিল, ঠিক কোয়ালিশন সরকারকে, এতদিনের কোয়ালিশন এরাকে শেষ করে দিয়ে এককভাবে ক্ষমতায় এসেছিল। আপনাদের সিট কোত্থেকে আসবে? না, সেজন্যই বলছি, যেহেতু আমরা ভারতীয় জনতা পার্টি এককভাবে ক্ষমতায় এসেছিল, সেই জন্যই আমাদের দল কতগুলো যুগান্তকারী, মানে একটা আমরা যেটাকে প্যারাডাইম শিফট বলি, সেটা ভালো মন্দ নিয়ে এখন আমি আলোচনা করব না, সেরকম কিছু সিদ্ধান্ত নিয়েছিল। সেটাই আমরা প্ল্যানিং কমিশন বন্ধ করে দিয়েছি, ডিমনিটাইজেশন বলো। তারপরে দেখুন 30 বছর ধরে যে আইন পড়েছিল, যে বেনামি সম্পত্তি আইনটা হয়েছিল, কোনোদিন চালু হয়নি। তারপরে ধরুন এই যে সমস্ত ব্যাংকের ক্ষেত্রে, যে লায়াবিলিটিসের ক্ষেত্রে আমরা এখানে সেই নতুন আইন এনেছি, ফলে একেবারে নতুন কতগুলো কাজ হয়েছে। আবার বলছি আমরা যেহেতু একক ক্ষমতায় এসেছি, সেহেতু আমরা ভারতীয় রাজনীতিতে সমাজে একটা নতুন কিছু করতে চলেছি। এখন সেটা ভালো মন্দ থাকতেই পারে, তার জন্য মানুষ খুশি হতে পারে, না হতে পারেন, তার দায় আমাদের নেতৃত্ব নেবেন। কিন্তু আমরা একক দল হিসেবে, ক্ষমতায় হিসেবে আমরা আবার একটা গতানুগতিক সরকার চালাতে চাইনি। না, আমাকে প্রশ্ন করতে দিন। সাউথে, দক্ষিণ ভারতে আপনারা শুধুমাত্র কর্ণাটকে টিম করে রয়েছেন, কেরলে নেই, আপনারা তামিলনাড়ুতে নেই, আপনারা দাক্ষিণাত্যের অন্ধ্রপ্রদেশে নেই, কোথাও নেই, টিম করে কর্ণাটকে রয়েছেন। আপনারা পাঞ্জাবে নেই, আপনারা হরিয়ানা, আপনার অবস্থা খারাপ, আপনাদের গুজরাট 50-50 হয়ে গেছে।
এই 3টে স্টেট গোবলায়ের, সেটা তো আপনি দেখতেই পাচ্ছেন রেজাল্ট। পূর্ব ভারতে আপনারা একমাত্র ত্রিপুরার 2টো আসন আপনারা রয়েছে, সেটা কি হবে আমি জানি না। আপনারা একটু সামান্য রয়েছেন উড়িষ্যাতে, রয়েছেন ঝাড়খণ্ডে, আবার বিহারে নীতিশকে আবার 50% আসন আপনাকে দিতে হচ্ছে। তো আপনার সিট আসবে কোথা থেকে? যদি উত্তরপ্রদেশে এরপরে মায়াবতী অখিলেশ এক হয়, যেখানে আপনারা 80টার মধ্যে 73টা সিট পেয়েছিলেন, তাহলে আপনাদের সিটটা আসবে কোথা থেকে 2019-এ? না, আপনারা যদি এটা একদম ধরে রাখেন যে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় বা এতে বিধানসভা নির্বাচনে হেরেছি বলেই সেখানে লোকসভায় আসন পাবো না, তাহলে নিশ্চয়ই আপনি যে কথা বলছেন ঠিক বা ইত্যাদি, কিন্তু আমরা সেটা এখনই তা মনে করছি না। আমরা মনে করছি যে লোকসভা নির্বাচন একটা অন্য প্রেক্ষিতে হয় এবং ভারতীয়, আমি তো বলেছি যে পৃথিবীতে এত বড় এক্সপেরিমেন্ট, এই যে ইউরোপে দেখুন, ইউরোপিয়ান কমিশন যেটা, সেটা একটা আনইলেক্টেড বডি, তা নিয়ে খুব সমালোচনা হচ্ছে। ভারত একটা এতগুলো ভাষাভাষী রাজ্য, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট চালায়, তার নির্বাচনটা, এবং ভারতীয় 70 বছরে মানুষ রাজনৈতিকভাবে অনেকটা পরিশীলিত হয়েছে। সেইখান থেকেই আমরা মনে করি যে লোকসভা নির্বাচনের প্রেক্ষিতটা আলাদা, একেবারে বিধানসভা নির্বাচনের সঙ্গে যুক্ত করলে সেটা তাহলে আমাদের এই যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোটার গুরুত্বই থাকে না। বিধানসভা নির্বাচন আর লোকসভা নির্বাচন এক হয়ে যায়, তাহলে আমাদের এই যে আমি বলেছি ভারতের মানব সভ্যতার এত বড় একটা এক্সপেরিমেন্ট চলছে, এটার গুরুত্ব কিন্তু অভিষেক বলুন। আচ্ছা, আমি একদম দলীয় জায়গার ঊর্ধ্বে থেকে রাজনৈতিক ভাবে কয়েকটা মন্তব্য করতে চাই। যারা কমিটেড ভোটার আছে তারা সবসময় কমিটেড ভোট দেয়, কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে যদি দেখা যায় ফ্লোটিং ভোটার হচ্ছে গিয়ে 80%-এর উপর। এই ফ্লোটিং ভোটারটা হচ্ছে পারসেপশনের উপর নির্ভর করে যে আমি যাকে দেব সে জিতবে কি জিতবে না। এই যে উইনেবিলিটি কোশেন্ট, আজকের আগে পর্যন্ত বা 2014 পরবর্তী 1-2 বছর পর্যন্ত বিজেপি অপ্রতিরোধ্য একটা ইমেজ তৈরি করেছিল, ইনভিনসিবল। আজকে বা ইনফ্যাক্ট টু বি ভেরি প্রিসাইজ, গত বছর নভেম্বর-ডিসেম্বর থেকে গুজরাট পরবর্তী সময় বিজেপি হারতে পারে, এই বিশ্বাসটা মানুষের মনে আসছে। এবং যে ফ্লোটিং ভোট হচ্ছে গিয়ে জাঙ্ক অফ দ্য ভোট, তারা কিন্তু আস্তে আস্তে ফ্র্যাকচার্ড ম্যান্ডেট হয়ে যাবে। যখন ফ্র্যাকচার্ড ম্যান্ডেট হয়ে যায় তখন কিন্তু অ্যাবসলিউট মেজরিটি কেউ পায় না, এটা একদম রাজনীতির সংজ্ঞা। সেইখানে দাঁড়িয়ে লোকসভা হোক, বিধানসভা হোক, যে সবাই হোক না কেন, তার একটা ট্রেন্ড পাওয়া যায়। এখন গত গুজরাট নির্বাচন থেকে একটা কনসিস্টেন্ট ট্রেন্ড হচ্ছে আমি কাকে পছন্দ করছি সেটা ইম্পর্টেন্ট নয়, আমি বিজেপিকে পছন্দ করছি। তার মানে থিওরি অফ রিজেকশন। যখন এই থিওরি অফ রিজেকশন আসে, একটা খুব ইংরেজিতে একটা খুব মজার কথা আছে, when you want to divorce somebody, first you divorce her, then go for second marriage. আজকে বিজেপির ক্ষেত্রে এটা হচ্ছে সবথেকে বড় সত্যি, যে আগে বিবাহ বিচ্ছেদটা হোক, পরের বিয়ে পরে দেখবে। আজকে মানুষের ইলেক্টোরেট, সেই কারণেই ছত্তিশগড়ে কোনো মুখ না থাকা সত্ত্বেও বিজেপি কিন্তু ডেসিমিটেড হয়ে গেছে। যে কারণে হয়তো প্রেম কুমার ধুমাল, যিনি ওনাদের মুখ্যমন্ত্রী প্রার্থী ছিলেন, তিনি হেরে গেছিলেন। অর্থাৎ মুখ থাকলেই সবসময় জেতা যায় না, আবার মুখ না থাকলেও জেতা যায়। ঠিক। আমি পার্থদার কাছে আসবো। আমি একটা কথা বলে নেই, যে ওই ইংরেজিতে যে কথাটা বললেন, তো ডিভোর্সের আগে তো সেকেন্ড ম্যারেজ করাই যায় না, এটা তো আইনি ভাবেই হয় না। পার্টনার না খুঁজে আগে ডিভোর্স, ফার্স্ট থিং ফার্স্ট, ডু দ্য ডিভোর্স। পার্টনার খোঁজা যেতে পারে, বিয়েটা ডিভোর্স করার পরেই এই কারণে বলি শুনুন, উক্তিটার কপিরাইট আমার। আমি এইটাই হচ্ছে সমস্যা। আমি আইনটা বলছি, আপনি উক্তিটা শুনেননি, আপনি আমি উক্তিটা শুনেই বলছি। আমার যেটা বলার এই ক্ষেত্রে একটু রিপিটেশন হলো, আরেকবার বলতে হচ্ছে দর্শকদের জন্য, কারণ গতকাল সন্ধে পর্যন্ত ভারতবর্ষে প্রায় 20খানা বড় রাজ্যের রাজ্য সরকার চালানোর এখতিয়ার ছিল একার বিজেপির। এবার আপনি যদি বলেন যে বিজেপির ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা তৈরি হলো, মানে যেটা প্রমাণিত হচ্ছে আজ সকাল থেকে, যে একই সাথে কেন্দ্রে তারা ক্ষমতায় আছেন এবং 20টা অঙ্গরাজ্যের সরকার। আপনি যদি বলেন প্রতিষ্ঠান বিরোধিতার পারদ যদি সবচেয়ে বেশি চড়ার কোনো সম্ভাবনা থাকে, ঠিক এরকমই কতগুলো সিচুয়েশনে হয় যে যেখানে দাঁড়িয়ে 20খানা রাজ্যে তারা রাজ্যের সরকার চালাচ্ছেন এবং কেন্দ্রে হচ্ছে তারা সরকার চালাচ্ছেন, দেশ চালাচ্ছেন। এবং এখানে দাঁড়িয়ে যে আলোচনাটা আমরা শুরুর থেকেই করছিলাম, যে শেষমেশ কৃষকের অবস্থা যে অবস্থায় গেছে, সেটা একটা বড় ফ্যাক্টর হয়ে গেছে এবং নোট বাতিল পরবর্তী পর্যায়ে আপনারা সবাই স্বীকার করছেন। এবং বিশেষত একটু আগেই বললেন আপনারাই যে বাজারে নগদ যোগানের পরিমাণ কম,
আমরা এটাও দেখলাম বাজারে নগদ যোগানের পরিমাণ যে কারণের জন্য কমলো, যে ভ্রান্ত কেন্দ্রীয় নীতি, সেই নীতির কমপ্লিমেন্টারি একটা রোল নেওয়ার জন্য চেষ্টা করানো হচ্ছিল আরবিআইকে ঘাট ধরে, যে বাজারে নগদ যোগানের চাহিদা যাতে বাড়ে। এবং তাতেও দেখলাম যে আরবিআই এর যে গভর্নর তিনি হচ্ছেন পদত্যাগ করলেন। এবং আমি আপনাকে এই কারণের জন্য বলছি, গোটা দেশের অর্থনীতিটা যে বেহাল অবস্থার দিকে যাচ্ছে তার ইন্ডিকেশন হচ্ছে আর একটা জায়গায় কর্মসংস্থানের জায়গাও। আপনি 2 কোটি কাজের সন্ধান দেবেন বলেছিলেন বছরে, কাজকে ডেফিনেশন হিসেবে পাল্টালেন কর্মসংস্থান, পাকোড়া তেলে ভাজা যাই বলুন, সেটাও হয়নি বছরে 2 কোটি। ফলে এখানে একটা কাজ বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। আমি এই কারণের জন্য বলছি, প্রতিষ্ঠান বিরোধিতার ক্ষেত্রে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে নিউ জেনারেশন ভোটারদের জন্য হচ্ছে কাজ, এবং কৃষকদের জন্য হচ্ছে কৃষির সংকট। এবং যেটা সম্ভবত বাজেটে, লাস্ট আর্থিক বাজেটে অরুণ জেটলিও স্বীকার করেছিলেন, তা না হলে পরে তাকে কৃষকের বিমার জন্য যে পরিমাণ ইনভেস্টমেন্টের কথা ভাবতে হয়েছিল, ঘোষণা করতে হয়েছিল, তারা সে পথে মিড টার্মে যেতেন না। আমি এই কারণেই কথাটা একটু জোর দিয়ে বলতে চাই যে ভূপালে যে ভদ্রলোক গদা হাতে ছিলেন, মানে ওখানে আপনার ছবিতে দেখলাম, এবং মোহিতবাবু রসিকতা করে বললেন যে আমরা সবার হাতে গদা ধরিয়ে দিয়েছি। আসলে গদা ধরিয়ে দেওয়ার পরও কিন্তু ভোট গদার ইস্যুতে হয়নি, আমি এইটুকু বলতে চাই। ফলে এইখান থেকে যদি শিক্ষা নিতে হয়, তাহলে আমাদের এ রাজ্যেও শিক্ষণীয় আছে যে গদা ধরানোর যে রাজনীতি বিজেপি করবেন, কারণ আসলে বিকাশের মুদ্রাটা পিছিয়ে হচ্ছে। এই রাজ্যেও যে রামনবমীর পেছন পেছন যখন আমরা দেখি যে রাজ্যের শাসকও দৌড়াচ্ছে, সেটাও হচ্ছে আর একটা বিপদের কারণ। আমি বলছি এই কারণের জন্য তাদের রথযাত্রার পেছনেও যদি আপনি পবিত্র যাত্রার পেছনে দৌড়ান, আবার ওই গদার রাজনীতিতে ঢুকতে হচ্ছে। মানুষ গদার রাজনীতি রিজেক্ট করছে। আমি বলছি যে মানুষ কিন্তু শেষমেশ রুটি কাপড়া ওর মকানে দাঁড়াতে চাইছে, এবং সেখানে দাঁড়িয়ে বড় লড়াই করুন যে যার মতো রাজনীতির জায়গা থেকে। আমি বলছি গদার পেছনে দৌড়ে কিন্তু ভারতবর্ষের বলবো যে এগিয়ে যাওয়ার পথ নয়। এবং একই সাথে এই ডায়কটমিটা উদ্ভাসিত হচ্ছে যে তারা ডিজিটাল ইন্ডিয়ার কথা বলছেন, স্টার্ট আপ ইন্ডিয়ার কথা বলছেন, আর গদা যুদ্ধের কথা বলছেন, ওদিক থেকে রাম মন্দিরের কথা বলছেন। মানুষ এইবার এই কন্ট্রাডিকশনটা এবং ভোটের জন্য রামকে বিক্রি করে খাওয়ার যে পরিকল্পনা, সেটা যখন বুঝতে পেরেছেন, রাম নাম আর গদায় কোনো কাজ হবে না। পার্থবাবু, বুলেট ট্রেন আর রথ, ইয়েস, দুটোই তো একসঙ্গে চলছে, বুলেট ট্রেনও চলছে। আমি তো এই জন্য বললাম যে আমাদের দেশে বললাম যে বাসন্তী থেকে বাল্টিমোর এইটা যদি আপনার ডেস্টিনেশন হয়, তাহলে বুঝতে হবে যে বাসন্তীর যে প্রান্তিক মানুষ, তার কাছেও পৌঁছাতে হবে। আর সুদীপ্ত দা একটু আগে বলছিলেন যে অগ্নি লঞ্চ করার যে ব্যবস্থা, আপনি অগ্নি লঞ্চ করুন, ঠিক আছে, কিন্তু মানুষের প্রান্তিক মানুষের যে ন্যূনতম চাহিদা, লেখাপড়া, পেটে ভাত, দুমুঠো, আমি বললাম সেই ব্যবস্থা যদি সরকার না করতে পারে, এবং কেন্দ্রে থেকেও না পারে, রাজ্য থেকেও যদি না পারে, আমি বলবো সেখানে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া তুমুল হবে। আমি বলছি বাকি 20খানা রাজ্য, বাকি 17টা রাজ্য যেখানে যেখানে আছে ওরা, আপনি দেখবেন আগামী দিনে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া এই একই পথে যাবে। শুধু সময়ের দরকার যে তার একটা বিকল্প ভাষ্য তৈরি করা, রূপ দেওয়া, এবং বিকল্প নীতির ভিত্তি তার একটা সরকার গঠনের কথা ভাবনা। সেখানে দাঁড়িয়ে শুধু বিজেপি বিরোধিতা নয়, আমি বলবো বরং বিজেপি বিরোধিতার পাশাপাশি আপনার একটা বিকল্প নীতি, যে নীতি না থাকার কারণে বা যে নীতি বা যে প্রতিশ্রুতি ভঙ্গের কারণে বিজেপি আজকের আনপপুলার হলো, পপুলার ম্যান্ডেট লুজ করলো, সেই বিকল্প নীতির ভিত্তিতে কিন্তু আপনাকে জোট গঠনের কথা ভাবতে হবে। অনেক আলোচনা আমরা মধ্যপ্রদেশের প্রভাব কিন্তু উত্তরপ্রদেশেও পড়বে, না, একদম সেটা পড়বে, পাশাপাশি, সেটা পড়বে। একদম এই নিয়ে কোনো সন্দেহ একদম নেই। কাছাকাছি। মধ্যপ্রদেশই হচ্ছে একমাত্র এই মুহূর্তে আলোচনার বিষয়, দেখার বিষয় যে মধ্যপ্রদেশ কোন দিকে যায়। বাদবাকি চিত্র পরিষ্কার। রাজস্থান এবং ছত্তিশগড়ে সরকার গড়তে চলেছে কংগ্রেস, মিজোরামে সরকার গড়তে চলেছে লালথান হাওলার মিজো ন্যাশনাল ফ্রন্ট, এবং তেলেঙ্গানায় সরকার গড়তে চলেছে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি টিআরএস। কিন্তু মধ্যপ্রদেশে সামান্য হলেও ফটো ফিনিশে এখনো পর্যন্ত এগিয়ে আছে কংগ্রেস। কিন্তু ফটো ফিনিশ করবেন, যে ফটো ফিনিশে এগিয়ে কে থাকবে সেটার উপরই নির্ভর করবে অনেকটাই। কারণ মধ্যপ্রদেশে কিন্তু টান টান লড়াই চলছে, 4 থেকে 5টা সিটের পার্থক্য মধ্যপ্রদেশে রয়েছে। দেখা যাক সেখানে মায়াবতীর সমর্থন নিতে হয় নাকি নির্দলের সমর্থন নিতে হয়, তা জানার জন্য ওয়েট করতে হবে। আমাদের এই অনুষ্ঠান চলতে থাকবে, কারণ ভোটের রেজাল্ট আসছে, কাউন্টিং চলছে। তার কারণ ভিভিপ্যাট মেশিনের এবারে অনেক রকম পরিবর্তন হয়েছে কাউন্টিংয়ে, তার ফলে একটু সময় লাগবে। হয়তো পুরোপুরি রেজাল্ট অর্থাৎ সমস্ত ফলাফল আস্তে আস্তে প্রায় সন্ধ্যে গড়িয়ে যাবে, কিন্তু আমরাও আপনাদের জানাতে থাকবো যে প্রতি মুহূর্তের আপডেট, প্রতি মুহূর্তের কোথায় কি হচ্ছে, কতটা এগোলোকে কতটাকে পিছালো। তাই আলোচনা দেখতে থাকুন অয়নের সাথে।